হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, এখন বাইরে যাব, কিছু কাজ আছে। আর ঠান্ডায় দেখুন কি অবস্থা। আর কালকে তো মোটো ব্লগিং একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, চলুন বাইরে সবাই কী করছে দেখি। তো এখানে এই যে সব চার্জ হচ্ছে, ব্যাটারি, হেলমেট, এটা ওটা সব চার্জ হচ্ছে। এবার কি খেলে ভালো থাকে না? কেন? তা ওরা খাবে কি? বাবার টাকা খরচ করে ডাক্তারি শিখেছে। কারা? যারা ওষুধ দেয় তারা, আর কারা? তুমি কখন বেরোবে? আমি কখন বেরোবো? একজন বেরিয়েছে টোটাল ওয়েট 20 কেজি। এটা নবদর্শ K24, ঠিক আছে? আপনি যাচ্ছেন তো? হ্যাঁ। হে গাইস, তো আজ থেকে গৌরাঙ্গ তো নাম, তো গৌরাঙ্গ বাবু আমার সাথে কাজ করছে। তো ব্যাস, কোন আপনার হচ্ছে একটা ভীষণ ভালো লাগছে। দেখো সকালে উঠেছে গপু। হ্যাঁ, এই বলরামকে ওর ঠাকুমা প্লেনে করে বাংলাদেশ থেকে এনেছে। আরে বাপরে, তখনকার সময়। আমাকে মায়ের ছবিটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে, দারুণ। ভীষণ ভালো লাগছে, ভীষণ। যার হাতের কাজ সেও মানে একদমই বাচ্চা ছেলে। আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি, কোথায়? এই কামালগাজি, হ্যাঁ। হরিয়া। হে গাইস, তো কাজ থেকে বাড়িতে চলে এসেছি। আর এদিকে এই যে কই তোমার দেখা যাচ্ছে না? তুমি কি রেডি হয়ে গেছো? রেডি হবে না? কটা বাজে তা দেখেছেন? কটা বাজে? 9:30। তা 9:30 যেতে সময় লাগবে না? 10টা বাজে সেখানে যাওয়ার কথা ছিল। 10টার সময় যাওয়ার কথা? কে বললো? ও ছেলে বলে দিয়েছিল যে কাকিমা 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে যাবো ওখানে। কেন? তোকে সারা টাইম দিয়েছে একটা, ওর 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 লোক তাড়াতাড়ি হয়ে গেল, ওর হয়ে গেল। হ্যাঁ, তা আমার তো যেতে যেতে 12:30, 1টা, 2টো বেজে যাবে। কেন এখন 2টো বাজবে কেন? আমার তো কাজ আছে, আমি তো কাজ করেই যাবো না। তো একটা কাজ একদিন লোকে দেওয়া যাবে না? না দিলেই তো হলো। একটা কাজ একদিন লোকে দে দে ভাত খেয়ে চল যায়। তাহলে লেটে যাবো। লেটে যাবো কেন? ডালটা কোথায় দেবো? হে গাইস, তো এখন বাড়িতে চলে এসেছি, এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এখানে হচ্ছে ভাত, এখানে টমেটো ভাজা, এখানে পেঁপে সিদ্ধ, এখানে হচ্ছে কচুর গাঠি তো মা, এখানে কচুর গাঠি তো, হ্যাঁ। আর এখানে হচ্ছে ভেজ ডাল। তো ডালটা এখানে দিয়ে দাও। তো ওখানে ডালটা দেবে কেন? ওইগুলো আগে খাই। না না না, তুমি ডালটা এখানে দাও। হ্যাঁ, তাই? এদিকটা একটুখানি ঘুরাই দে। এই হ্যাঁ, মারপিট, এই কালকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ভিডিও করতে গিয়ে। সে কি অ্যাক্সিডেন্ট, এইরকম হয় আমাকে মারবে। আমি তো ভাবছি বললাম জব করতে। আরে এদিকে তাকাও, এদিকে তাকাও। কি বলো, কি বলছো?
তোর কি ঘোড়ার ডিম বলবে তোর? আরে তুমি এদিকে আসো, শোনো 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 শোনো, আরে শোনো এদিকে শোনো। তুই খাইয়ে দাঁড়িয়ে হাঁটিস তো, হাট 10টা ঘুরিয়ে গেছে। হ্যাঁ গাইস, তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বনগাঁ। আমাদের ওখানে আজকে SIR এর হিয়ারিং আছে, তো ব্যাস রেডি হয়ে গেছি। আর বাইরে এই যে আমার, তুমি রেডি? হ্যাঁ, তা ফোনটা নিয়ে রেডি না তো কি? দাদা কোথায়? দাদা রাস্তায় আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ। তা চলো তাড়াতাড়ি, তো ব্যাগ ট্যাগ নাও। তো আমি গাইস ready এই আছি, যে সব তুই চার্জ ফার্জ হয়ে গেছে। আরে দাঁড়াও, আমাকে কাজটা তো করতে দাও, এটাও তো একটা কাজ। তো গাইস রেডি হয়ে গেছে, এখন বেরোবো। বাইরে গিয়ে কী অবস্থা হচ্ছে সেগুলো সব দেখাচ্ছি। হ্যাঁ গাইস, তো রেডি হয়ে গেছি, হেলমেটটাকে পরে নিলাম। আরে আমার তো হয়ে গেছে রেডি। তো গাইস সব তাড়াহুড়ো করছে আমার জন্য, তো ব্যাস রেডি হয়ে গেছে। এই পাশে গেটটা লাগানো হয়নি। তো গাইস এক সেকেন্ড চলো। আরে কোনটায় কি আছে, আমারও একসাথে থাকছো। তুই দুটো করে বেরিয়ে যাবি, তাহলে আমি উঠে তুমি এইরকম তাড়া দাও। আরে এক সেকেন্ড আরে ঘরে যাব কেন, আমি এটা জুতো তোমার জন্য আমার লেট হচ্ছে। এটা একটু মোছার ব্যবস্থা করা যাবে না? জুতো এত খোলা লাগবে না, ভেজা কর ফেলো কেন? এতদিন কাণ্ড। করে ফেলি দে। আরে আর তো লাগবে না। আর লাগবে কি লাগবে না সেটা, এ দেখো এদিকে লক করো, তুমি আসো। হ্যাঁ গাইস, তো এখন বেরাচ্ছি। এই যে আমাদের সব লোকজন। কি বললো, কিছু বললো? কোন রাস্তা? আচ্ছা, তো গাইজ এই যে রেডি হচ্ছে এখন। আরে চাদর নিয়েছো কেন, চাদরটা রেখে দাও। চাদর মাথা ঢাকবে, হেলমেট পরবে না, মাথা ঢাকবে চাদর দিয়ে। হ্যাঁ না 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 চ। তো গাইস বাস আমরা বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে বনগাঁ। রাস্তার অবস্থা দেখুন, এখনো পুরো সেই খোঁড়াখুড়ি সব চারিদিকে, ঠিক করেনি। সামনে হচ্ছে দাদা আর মা আছে, ওরা সামনে হচ্ছে আমার নতুন বাইকটা, দাদা চালাচ্ছে। বাইকের নাম হচ্ছে WV23 N60
3-4। তো ব্যাস চলে যাচ্ছি। আর বউকে হর্ন দিয়ে সিগন্যাল দিল। হেলমেট খুলে গেছে। হেলমেট খুলে গেছে গাইজ, মায়ের হেলমেট ভেঙে গেছে। কি হলো? আরে তুমি পড়ো, তুমি মাতবাড়ি করছো কেন? আমি তো দেখলাম তো পেছন দিক দিয়ে। আর ব্যাগটা ঘাড়ে বাঁধাও। রাস্তায় উঠে এক হাত ব্যাগ হাতে বাঁধাও। ঠিক আছে, হেলমেটটা খুলে গেছিলো তো, হেলমেটের ভাইজারটা খুলে গেছিলো তো ওটাকে দাদা সেট করে দিল। তো ব্যাস এখন মাস্ত আবার চলছি। এখন যশোর রোডে উঠবো। কলেজ দিয়ে যশোর রোডে উঠছি। এখান দিয়ে একটু বাইপাস নেওয়া হচ্ছে। যশোর রোডটা ওইটা, তো এই রোডটা ইউজ করা হচ্ছে। জ্যামটা পাওয়া যাবে না, তাই এটা কিছুটা হলেও শর্টকাট হয়ে যায় আর কি। দেখুন, যে যেদিক থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে, যে যেদিক থেকে পাচ্ছে ঢুকে যাচ্ছে। তো গাইজ নোয়াইখাল ব্রিজ দিয়ে উঠলাম যশোর রোডে। দাদা ভাইজারটা ওই লুকিং গ্লাসটাকে সেট করলো, আমি একটু লুকিং গ্লাসটাকে সেট করে নিলাম। তো ব্যাস এখন দেখি কতক্ষণ লাগে। এখন গাইজ বাজে হচ্ছে 11টা বাজতে 6 মিনিট বাকি। এই যে দেখা যাচ্ছে 11টা বাজতে 6 মিনিট। তো গিয়ার নাম্বার আছে 5 করে দিলাম। আর এখন মাস্ত ফুল স্পিডে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে যেতে। তো এই যে বনগাঁ আমাদের কত কিলোমিটার খেয়াল করলাম না, সরি গাইজ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রমাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো গাইজ মধ্যমগ্রামে পৌঁছে গেছি। চল ডান দিক দিয়ে যা, এদিক দিয়ে চল। গাইজ এই যে মধ্যমগ্রামে সেই ফ্ল্যাটটা, এটা ভীষণ ভালো লাগে দেখতে।
হ্যাঁ গাইস, তো আমরা মধ্যম গ্রামের আগে দাঁড়িয়ে আছি, একবার জ্যামটা দেখো। আমা টাইম মতন পৌঁছাতে পারবো? হ্যাঁ বলো, একটু জোরে বলো, এদিকে তাকাও। এই যে টাইম মতন পৌঁছাতে পারবো? গাইস জ্যামটা দেখেন, সামনে এই যে, আর ব্যাস পিছনে দেখুন পুরো রাস্তা একেবারে জ্যাম। হ্যাঁ গাইস, তো এই যে মধ্যমগ্রাম চৌমাথা পার করছি। এদিক দিয়ে হচ্ছে সোজা মধ্যমগ্রাম স্টেশন, আর এদিকে হচ্ছে বাদুর রোড, আর সোজা চলে যাচ্ছে বনগা। তো চলুন যেতে থাকি, দেখতে থাকি। গাইজ আরও আগে বেরোতে হতো, প্রচুর লেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, মধ্যমগ্রাম চৌমাথা পার করি না, ঠান্ডাটা লাগছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল না মধ্যমগ্রাম চৌমাথার আগে। মধ্যমগ্রাম চৌমাথা জাস্ট ক্রস করতেই ভীষণ ভীষণ না, জাস্ট সামান্য ঠান্ডা লাগছে। আর এদিকে জ্যাম দেখুন, পুরো জ্যাম লেগে আছে। হ্যাঁ গাইজ, তো এখান থেকে এখনও বারাসাত, আমরা আছি এখন বারাসাত ডাকবাংলো মোড়। তো ডাকবাংলো মোড় থেকে বনগা এখনও 54 কিলোমিটার। এখান থেকে বাদিক দিয়ে সোজা চলে যাচ্ছে আপনার রানাঘাটের দিকে চলে যাবে বাদিকে, আর ডান দিকে হচ্ছে ওই যে গাড়িগুলো ঘুরছে ডান দিকে চলে যাচ্ছে বনগা। তো ব্যাস এই যে ওটা হচ্ছে রানাঘাটের দিকে যাচ্ছে, এটা সোজা হচ্ছে বনগা, আর এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স। হ্যাঁ গাইস, তো আমার একটা ফোন এসেছিল নবদর্শ থেকে। ওদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মেশিন এগুলো সব সেট করা আছে, বাট ডক্টরের কাছে গেছিলো। তো ডক্টর বললেন যে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। সে কারণে আমার কাছে জাস্ট সাজেশনের জন্য ফোন করলো যে অ্যাম্বুলেন্সটা এসছে, অ্যাম্বুলেন্সে ওদের অক্সিজেন তো আছে, বাট জলটা নেই রেগুলেটরে। না, অক্সিজেন রেগুলেটরে আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে অক্সিজেন রেগুলেটরে ভিতরে জল থাকে, যেটা বাবলস হয়ে ওর ভিতর দিয়ে অক্সিজেনটা না গিয়ে জলের মাধ্যমে ওটা একটা প্রসেস আছে, তো ওই প্রসেসে অক্সিজেনটা বেরোয়। তো গাইজ ওই সেই জন্য উনি তো ব্যাপারটা জানে না, উনি জানে যে শুধুমাত্র জল দিয়েই হয়, জল ছাড়া কী করে অক্সিজেন বেরোবে। তো উনি এই কারণে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে দাদা এরকম ওরা অক্সিজেন নিয়ে এসছে, কিন্তু ওদের তো জল দেবে না বলছে। তাই বললাম নো ইস্যু, জল দিলে কোনো অসুবিধা নেই, ওই জল ছাড়াও নিয়ে যায়। বাই দ্য ওয়ে গাইজ, আমি ওই ফোনটা ধরার জন্য একটু দাঁড়িয়েছিলাম, আর মারা দেখুন সামনে কোথাও মাদের দেখা যাচ্ছে না। তো দেখি ওরা কত দূর চলে গেছে। চলো, ও একজন ফোন করেছিল। চ তুই আগে চ। কে? একটা পেশেন্টের অক্সিজেন দেওয়া ওর হসপিটালে নিয়ে যাবে, তাই ফোন করলো। তো গাইজ ব্যাস পেয়ে গেছি মাদের। মা দাদা দাঁড়িয়ে ছিল আমার জন্য যে কোথায় গেল বেচারা। তো যাই হোক পেয়ে গেছি, চলুন বারাসাত হসপিটাল ছেড়ে এসেছি, এবার রেল লাইনটা পার করবো। তো ব্যাস
ব্যাস অটো দিয়ে একটা বাচ্চা উঁকি মারছে। আই উইশ কি ও আমার সাবস্ক্রাইবার হোক। তো গাইজ এই যে রেল লাইনটাকে পার করছি এখন। পৌরসভা মধ্যেই পড়ে। তো ব্যাস আমরা শহরটাকে ছাড়লাম এবার। এখান দিয়ে অ্যাকচুয়ালি শহর শেষ হচ্ছে, এখান দিয়ে পুরোটা হচ্ছে। এবার আস্তে আস্তে যত যাবো ওদিকে তত গ্রাম গ্রাম আর গ্রাম। এদিকে দেখুন আসার সাথে একটা মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। তো আর আমাদের বারাসাত আরটিওর আন্ডার হলে এখানে আমরা ট্রেনিং করতাম। ওই আপনার কি বলে, আরে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে এক্সামটা হয় না, আরটিও এক্সাম, তো ওটা এখানে হয়েছিল। হ্যাঁ গাইস, তো এখন আমরা বামনগাছি চৌমাথাটাকে পার করছি। তো এদিকে হচ্ছে বামনগাছি স্টেশন, আর সোজা হচ্ছে বনগাঁ। আর সাথে ওই যে মা দাদা সামনে আছে, আমি একা যাচ্ছি। একটা এক্সট্রা হেলমেট নিয়েছি গাইস, যে আসার সময় বা যাওয়ার সময় যদি কেউ লিফট চায় তো তাকে লিফট দেবো। তো এরকমটা হয়েছে, অনেক দিনই আমার সাথে হয়েছে, তখন ক্যামেরা ছিল না বলে রেকর্ড করা যায়নি। তো ব্যাস আজকে ক্যামেরা আছে, হেলমেট আছে, ব্যাস শুধু মকার অপেক্ষা। আর গাইজ এই হচ্ছে খানিদূর গেলেই আপনার কি বলে, এখানে দেখুন এইগুলো তৈরি হয়, এই যে জিরাফ বা এই হাতি এখানে তৈরি হয়। এখান থেকে বাইরে অনেক জায়গায় সাপ্লাই হয় বা লোকালেও থাকে। এই দাঁড়াও, পড়ে গেছে গাড়ি। দেখুন কালকের মতন সেম, পুরো একটা বাইককে পুরো একদম ফেলে দিয়েছে ওখানে। মানে এদের কে যে এদের লাইসেন্স দেয় গাইজ। গতকালকে গাড়িটা যে ভেঙে গেল সামনে, তো ওরা উল্টে আরও আমাকে বলছে যে তুমি কেন ভিডিও বানিয়েছো, তোমার কি দরকার, তোমার কেউ হয়। পুলিশগুলো সেম বলছে তোমার কি দরকার। সামনের এই বুলেটটা যে যাচ্ছে, বুলেটের ব্যাগটা না চেনে লাগছে কোনো কারণে। তো যদি ও একটু স্লো করতো তাহলে ইনফরমেশনটা আমি দিতাম যে ব্যাগটা লাগছে নিচে। হ্যাঁ গাইস, তো দেখা যাচ্ছে ওই যে দত্তপুকুর। আমরা এখন দত্তপুকুর ক্রস করছি। তো ব্যাস মা ওই যে বসে আছে, দাদা বাইক চালাচ্ছে। আর এখান থেকে পেট্রোপোল এখন অনেক দূর দেখালো, কতটা খেয়াল করলাম না। তো ব্যাস দেখি কতক্ষণ লাগে যেতে আজকে। हमें तुमसे हुआ है प्यार, मैं क्या करूं और राधारानी, मैं क्या करूं और राधारानी, हमें तुमसे हुआ है प्यार और राधारानी, हमें तुमसे हुआ है प्यार। হ্যাঁ গাইস, তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা আগে এরকমভাবে গিয়ে এরকম উঠতো, বাট এটাকে এখন পুরো লেভেল করে দিয়েছে। আগে পুরো ওই পোর্শন দিয়ে ঘুরে গিয়ে এই রাস্তাটা যেত। তো এখন ভীষণ ভালো করে দিয়েছে রাস্তাটা, পুরো একদম তেলের মতন, তেল অয়েল। আর গাইস একটু আগে আরেকটা ফোন এসেছিল, তো ফোনটা
রিসিভ করার পরে দাদারা দেখি দাদার মা অনেক দূরেই চলে গেছে, ওদের আর দেখাই যাচ্ছে না। তো ব্যাস দেখি কত দূরে গেছে ওরা। আমার গাড়ির স্পিডে কিন্তু প্রচুর জোরে চলছে গাইজ, 53 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে, 50-60 এরকম গাড়ি চলছে। আর ওখানে আবার স্পিড লিমিট কম, 20 কিলোমিটার/আওয়ার। তো ব্যাস হ্যাঁ গাইস, তো এখানে দেখুন, এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে। তো এটা সাধারণ মানুষের জন্য ভীষণ উপকারী লাগবে আশা করি। দেখুন গাইস, সামনের এই গাছটাকে দেখুন, এই গাছটা কি করে মরলো দেখুন। এই গাছটা এ তো মরার মতন না, এত বড় বড় গাছ, কিন্তু এগুলো রাস্তা বড় করার জন্য না, কোনো একটা মেডিসিন বা কেমিক্যাল বা কিছু একটা দিয়ে গাছগুলো মারার প্রয়াস চলছে। কেননা কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল গাছগুলো কাটার জন্য, কিন্তু সাধারণ মানুষ প্রোটেস্ট করাতে সরকার গাছগুলোকে কাটতে পারেনি। তো তারপর থেকেই গাছ অটোমেটিক্যালি মরা শুরু হলো। তার আগে কিন্তু গাছ সেইভাবে মরতো না যশোর রোডের উপরে। তো এখন উপরওয়ালাই জানে যে কি ব্যাপার। হ্যাঁ গাইস, তো মাদের খুঁজে পাচ্ছিলাম না এতক্ষণ ধরে। তো ফাইনালি ও যে দূরে দেখুন দেখা যাচ্ছে, ও যে রেড লাইট জ্বলছে বাইকে, SP125 নতুন মডেলটা। ব্যাস রং রুট দিয়ে যাচ্ছি, এটা তো একদমই ঠিক না, বাট ফির ভি ওই যে মাদের দেখা যাচ্ছে। আই হোপ তো গাইজ, এই যে ফাইনালি মাদের পেয়ে গেছি। এই যে দেখা যাচ্ছে গাইজ, দেখুন এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ব্যাস কিছু তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এই যে আন্দোলন, দাদা কি হয়েছে এখানে? এসআইয়ের দেখুন, এসআইয়ের বিরোধিতা করছে গাইজ। এসআইয়ের বিরোধী, আচ্ছা এই জন্য রাস্তায় আজকে জ্যাম। এসআইআর হতে দেবে না তাই আন্দোলন করছে। এই এসআইআর হতে দেবে না তাই আন্দোলন করছে, হ্যাঁ সেটাই তো বললো। গাইজ দেখুন আন্দোলন চলছে, আজকে আসাটাই তো রিস্ক হলো। প্রোটেস্টে দেখুন সব দাঁড়িয়ে আছে, সব আন্দোলন করছে গাইজ। আশা করি সব আন্ডার কন্ট্রোল আছে। দেখুন সব আগুন জ্বালিয়ে আন্দোলন করছে, এই জন্যই রাস্তায় জ্যাম লেগেছিলো। এই যে পুরো রাস্তায় দেখুন আগুন লাগিয়ে আন্দোলন করছে সব। ফাইনালি আজকে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছিলাম, নাহলে এই দৃশ্যগুলো রেকর্ড করতে পারতাম না। এই কারণে আজকে জ্যাম পুরো রাস্তা। এ ভাই তাই তো বলি যে আজকে এত জ্যাম কেন, এত জ্যাম কেন রাস্তায়? ন্যাচারালি এত জ্যাম হয় না। দেখুন গাড়ি রেখে এখানে ড্রাইভার গাড়ি রেখে চলে গেছে। এসআইআর হতে দেবে না গাইজ, বাংলায় আন্দোলন চলছে, এসআইআর হতে দেব না। এই দেশটাকে এরাই সব ধ্বংস করলো। কি হবে কি দেখুন, জ্যাম লেগে আছে কেন? তোমরা কত স্পিডে গাড়ি চালাচ্ছিলে? কত স্পিডে গাড়ি চালাচ্ছিলে? নিজে তো পেছনে বসে ইচ্ছা করে, হ্যাঁ স্পিডে গাড়ি চলবে কেন, তো জোরে চলে। সারা রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাদের।
ট্রেনে গেলে এতক্ষণ চলে যেতাম। বললাম যে ট্রেনে চলো 12:30 বাজে। 12:30 বাজে গেছে। তা কি গাইস আগে আবার চলে যাচ্ছে আগে আগে ভয় হচ্ছে আমাদের আমাদের। হ্যাঁ গাইজ, তো রোডের অবস্থা ভীষণ ভালো জাস্ট দেখলে মনে হয় দেখতেই থাকি। ভীষণ ভালো রোডের অবস্থা, ভীষণ ভালো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যাঁ গাইজ, তো এইদিকে হচ্ছে জলেশ্বর এই রোডটা। তো ব্যাস এই রোডে আগে ছোটোবেলা আমার এক মামার শ্বশুরবাড়ি এখানে আছে, তো এখানে আসা হতো আর কি, হতো বলতে একবারই আই থিঙ্ক এসছি। তো ব্যাস জলেশ্বরটা দেখে ভালো একটা ভিডিও বানাই। তো গাইস ভীষণ রাস্তার অবস্থা খারাপ, ভীষণ বাজে অবস্থা রাস্তার। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণাশায় ওম কৃষ্ণ তো এই যে এখন গাইঘাটা থানা পার করে যাচ্ছি। রাস্তাটা ভীষণ সুন্দর, কিন্তু গাড়িগুলোর জন্য দেখা যাচ্ছে না। ভীষণ ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে, মানে এই রাস্তাটুকু আর কি বেসিক্যালি। গাড়িগুলো এত চাপ রাস্তায় কি বলবো, মানে চলাই যায় না। দেখো গাড়ির এত, আর তার মধ্যে বাম্পার। হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
গাইস, তো দেখুন রাস্তার দুদিকে এই যে গাছগুলো বড় বড়, এগুলো দেখতে কত ভালো লাগছে। আর এই গাছগুলোই ষড়যন্ত্র করে কাটা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তো দিস ইজ নট ফেয়ার। তো প্রকৃতি এর বদলা তো নেবে। চাঁদপাড়া আর একটু দূরেই, একটু কয়েক মিনিটের মধ্যে চাঁদপাড়া চলে আসবে। আর ব্যাস, আপনার দূরে গাছগুলো দেখে বলুন যে এই গাছগুলো যখন থাকবে না, এই বিউটিফুল, এই বিউটিনেস, এগুলো সব নষ্ট হয়ে যাবে। তো ব্যাস, আমাদের আর কিছু করার নেই। কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নমঃ। হ্যাঁ গাইস, তো ওই যে চাঁদপাড়া, এটাই হচ্ছে চাঁদপাড়া স্টেশন, এদিক দিয়ে যায়। আর এটা হচ্ছে চাঁদপাড়া বাজার ওদিকে। ব্যাস, এখানে গাইস ছোটোবেলা অনেক এসেছি, সাইকেলে করে ঘুরতাম এদিক দিয়ে। তো ব্যাস, কি দাঁড়াচ্ছি কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হচ্ছে? চা খেতে হবে কেন? আমার টাইম হয়ে গেছে তো। আরে ওদিকে কি খাই, জেরক্স করতে হবে তো। কেন এরকম খোলা থাক? কি কি জেরক্স করতে হবে? জেরক্স তো করা হলো না। আমরা চলে এসেছি মণ্ডলপাড়া। এটা হচ্ছে আমার হোম টাউন। তো এই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে 24 ঘন্টায় যাতায়াত করতাম, স্কুল, প্রাইভেট। আর এই একটা টুপি দেখা যাচ্ছে, এই যে এটা আমার এক বান্ধবীর বাবা। এটাও আমার একটা এই মুরগির দোকান, এখান দিয়ে আমরা 60-70 টাকা কেজিতে মুরগি কিনতাম আগে। তো ব্যাস, চলে এসেছি এই সেই মণ্ডলপাড়া বাজার। বাঁদিকে যে বাজার গলিটা ঢুকছে, বাঁদিকের এই রাস্তাটা দিয়ে সোজা আমার মামার বাড়ি যেতে হয়। ব্যাস, এটা বাঁদিকে। আর এখানে এই পেট্রোল পাম্প দিয়ে আমরা পেট্রোল ভরতাম। এটা এই যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্প দিয়ে আমরা পেট্রোল ভরাতাম। আর এখানে 1 টাকা দামের একটা করে চপ বিক্রি হতো গাইজ। তো আমরা স্কুল থেকে আসার পরে রাতে এখান দিয়ে চপ খেতাম। এখানে আমি গাইজ আর্টস শিখতাম, ছবি আঁকা। আর এই যে সেলুনটা দেখা যাচ্ছে, এই যে ওই যে এই সেলুনে চুল কাটতাম। আর সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমার হাই স্কুল, মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়। তো ব্যাস, এই গেট দিয়ে আমরা যেতাম। তো বেশ ভালো লাগছে বহুত দিন পরে এসে। হ্যাঁ গাইস, তো আমরা মনমোহনপুর পার করে যাচ্ছি, বিভূতিভূষণ হল্ট রেল স্টেশন। বিভূতিভূষণ রেল স্টেশন পার করে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে গাইস মনোরমাদের বাড়ি যাওয়া যায়, ঠিক আছে? তো আর এটা হচ্ছে কালুপুর গ্রাম পঞ্চায়েতের ভিতরে পড়ে এই এলাকাটা। এখানে দুদিকে দেখুন মাঠ আর মাঠ। আরে ভাই, কোনো ইন্ডিকেটার দিল কিনা খেয়াল করিনি আমি নিজেও। এখানে গাইজ মাছ ধরা হয়। ওই যে মাঠ দেখা যাচ্ছে সব, আরও ওই যে মা দাদা সামনে আছে দেখা যাচ্ছে। আর রাস্তাটা দেখুন গাইজ একবার, এই গাছগুলো, সব গাছগুলো মেরে দিচ্ছে পুলিশে, এখানকার সরকারে। গাইজ উপরে গাছগুলো একটু দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি।
সব গাছগুলো মরে গেছে। এটা কি করে সম্ভব যে গাছগুলো অটোমেটিক্যালি মরে যায় প্রত্যেকটা গাছ? আর এটা আন্দোলনের পর থেকেই গাছগুলো মরা শুরু হয়েছে। ওই যে সামনে মা দাদা যাচ্ছে, আর ব্যাস গাড়িটাকে ওভারটেক করা যাবে না। ও চল। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায়। হ্যাঁ গাইস, তো এখান থেকে বনগাঁ আর মাত্র 1 কিলোমিটার। আমরা কালোপুর গ্রাম পঞ্চায়েতের ক্রস করলাম। এখান দিয়ে বনগাঁ যেতে লাগবে হচ্ছে আর মাত্র 1 কিলোমিটার। তো ব্যাস আমরা এসে গেছি। তো রাস্তায় গাড়ি ঘোড়ার জন্য আজকে একদমই মানে বাইক চালানো যাচ্ছে না। আর আজকেই রাস্তাতে জ্যামটা এত বেশি, অন্যদিন ন্যাচারালি এত জ্যাম থাকে না। গাইস, গাছগুলো দেখে কেমন লাগছে আপনাদের একবার একটু বলুন কমেন্ট বক্সে, যে গাছগুলো ভালো লাগছে না খারাপ লাগছে। কিন্তু কোনো লাভ নেই, গাছগুলো সব মরে যাচ্ছে। দেখুন সব গাছগুলো মরে যাচ্ছে। হ্যাঁ গাইস, তো ব্যাস আমরা বনগাঁ চলে এসেছি। এখানে পুজো ঠাকুর দেখতে গেছিলাম, আর এটাই সেই রেল গেট। তো এইদিকে হচ্ছে বনগাঁ। আর এই রেলগেট দিয়ে পুজোর সময় ভিডিও বানিয়েছিলাম আমি, রাজদীপ, দিদি, জামাইবু, রাজ, তনু সব এসেছিলাম পুজোর সময়। তো এই রোডটা দিয়ে বনগাঁ স্টেশন যায় গাইজ। পুরো এই রোড সোজা বনগাঁ স্টেশনে যাচ্ছে। আর সোজা যাচ্ছি হচ্ছে আমরা আমাদের যেখানে আর কি ক্যাম্পটা করেছে ওরা, তো সেখানে যাচ্ছি। তো চলুন, ভিতরে তো ফুটেজ কিছু দেখানো যাবে না আই থিঙ্ক, তো যেটুকু দেখানো যাচ্ছে সেটুকুই দেখাবো। আর এই গাড়ি আজকে লরিগুলো ছেড়েছে, আজকে সবাই দূর থেকে বাইরে দিয়ে, সবাই বাইরেই থাকে ম্যাক্সিমাম লোক। তো সবাই আসবে জেনে শুনে লরিগুলো ছেড়েছে যাতে লোক আসতে না পারে। হ্যাঁ গাইজ, তো আমরা তো চিনতাম না যে এসআইআরের ক্যাম্পটা কোথায় বসেছে। তো একজন ভ্যানদাদাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললো ব্রিজটা পার করে সোজা গিয়ে বাঁদিকে এসআইআরের ক্যাম্প বসেছে। তো আমরা যাচ্ছি ব্রিজটা দিয়ে। এই ব্রিজটার নাম কি আই থিঙ্ক কত লেখা তো দেখছি না। ব্রিজটা বেশ ভালোই লাগছে দেখতে। আর এদিকে এই যে মা তো পুরো বিন্দাস বসে আছে। বাঁদিকে যেতে হবে। বাঁদিকে বাঁদিকে। বিডিও অফিসে হচ্ছে, জিজ্ঞেস করলাম বিডিও অফিসেই। তো গাইজ একজনকে জিজ্ঞেস করলাম যে এসআইআর কাজ কোথায় হচ্ছে। তো সে বললো ভিডিও দেখবে কিছুদের গিয়ে, ভিডিও লেখা আছে ওই ভিডিও অফিসেই হচ্ছে। এই ভিডিও অফিসে বললো তো, তাই এসআইআর এর কাজ এখানে হচ্ছে, ভিডিও হচ্ছে। তাহলে আমরা কোথায় যাবো?
ফর্মে লেখা আছে? হ্যাঁ গাইস, সামনে এই যে স্কুলটা আছে, হাজরাত স্কুল, এই স্কুলে আমাদের হিয়ারিং, বাট পার্কিং করব কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। তো ভাবছি গলির ভিতরে পার্ক করে দিই। স্কুলের মাঠেও তো বোধহয় জায়গা হবে বলে মনে হচ্ছে না। এই বাড়ির ভিতরে এখানে আই থিঙ্ক রাখা যেতে পারে। হ্যাঁ, সেখানেই রেখে দিই। দাদা কোথায় গেল? এখানে ওর তো রাখা যেত। হ্যাঁ গাইস, তো বনগা বুথে এখানে হচ্ছে হিয়ারিং চলছে, আর এই যে মা বসে আছে। আমা বাড়ি যাবে না, আজকে থাকবে এখানে? হ্যাঁ, থাকবো এখানে। এদিকে তাকাও। বনগায় থাকবে আজকে? যেখানে যেখানে সেখানে থাকবো। আজকে থেকে যাও, আর আমি চলে যাচ্ছি। এতক্ষণ যখন দাঁড়ালাম বাবা। আরে এখানে না, তো কোথায়? এখান থেকে কাজ শেষ করে আমি চলে যাচ্ছি। তুমি মানিকতলায় থাকো আজকে। ঠিক আছে, তাও এখানে এসে বাবা সারাদিন। আমি চলে যাচ্ছি। তুই কাগজগুলো তো দিয়ে যাও তো। ওর হোক, ও একবারে তোমরা দুজন যাও, আমার লেট হয়ে গেছে অলরেডি। তো কাজ তো করা হয়ে গেছে, তো কি করে এখন আর হুড়াহুড়ি করে? আরে হুড়াহুড়ি করে আমাকে যেতে হবে তো, বেল করে। তোমরা কি থাকবে না চলে যাবে? আমি তো জানছি না, আমার তো থাকার ইচ্ছা। তো তোমরা থাকো, আমি একা থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। তাই একা থাকতে পারবো না কেন? তো আমার তো থাকার ইচ্ছা না। ও আবার হঠাৎ করে কে? ও হঠাৎ করে প্ল্যান বদল করলে হবে, আমারও থাকার ইচ্ছা না। থাকো, রান্না করেছো তো? জানে ওই পাগল বলা আরে রান্না করেছো তো? তো চটিং আমি খাইছি। আমাকে যেতে হবে তো, ল্যাবে যাবো। আমরা দুটো ভাত খেয়ে থাকবো। এখন কটা বাজে? 6টা বাজতে 6টা বাজে। ওটা যেতে যেতে 2 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমি খাবো কখন আর যাবো কখন? হ্যাঁ, দুটো বিস্কুট খেতে পারতে কিছু একটা, সেই সকাল থেকে রাত। হ্যাঁ গাইস, তো ফাইনালি এসআর ফর্মের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব হচ্ছে ল্যাবে, বিকজ আজকে অনেক লেট হয়ে গেছে। তার মধ্যে প্রবলেম হয়েছে কি, একজনের ব্লাড দেওয়ার কথা ছিল, তো যার ব্লাড দেওয়ার কথা ছিল, তো পিপি দেওয়ার কথা ছিল হচ্ছে 12:30টায়। তো তিনি ফোন করে বলছে যে 12:30টার সময় স্যাম্পেল সে দেবে, অলরেডি বলেছে, বাট পরে উনি টাইমটা চেঞ্জ করেছে, 10টা করেছে। তো 10টায় করেছে মানে 10টায় যদি খায় তো 12টার সময় হবে। এবার আমি চলে এসেছি এসআইআর ফর্মের জন্য বনগায়। তো আমি একজনকে বলেছি যে তুমি গিয়ে ল্যাবের কাজটা কালেকশনটা করে দিও। এবার সে 12:30টার সময় যাবে, সে সেই বুঝে রেডি। কিন্তু যখন ও ফোন করে বলে যে 11টার সময়, মানে 10টায় খেয়েছে, 12টায় দেবে উনি, 12:30টায় কেন দেবে? তো সেটা নিয়ে একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। ওনার আগের যে স্যাম্পেল ছিল, টোটাল স্যাম্পেল বলেছে যে টেস্ট করতে হবে না, ক্যান্সেল করে দাও। তো চলো ঠিক আছে, অত টাইম মেনটেন। গাইস, তো দাদা এখনও লাইনে আছে, ওখানে এখনও বেরায়নি। মা ওই জন্য দাদার জন্য ওয়েট করছে, বাট আমি চলেই যাই, ল্যাবে যেতে হবে। তো গাইজ, এসআর
ফাইনালি এসআইআরে পর্ব চুকে গেছে, এবার কাজের দিকে মন দিতে হবে। হেলমেটটাকে গাইজ পিছনে বেঁধে নিন, বিকজ কিছু না দেখা যাচ্ছে না, লুকিং গ্লাসটা পুরো বন্ধ হয়ে গেছে। ফালতু কারণে আমি হেলমেটটা নিয়ে এসেছি, ফালতু, কোনো রিজন নেই এই হেলমেটটা আনার। এখন হেলমেটটা পিছনে বসে বসে নষ্ট হবে শুধু, আর কিচ্ছু না। তো গাইস ঠান্ডা তো লাগছেই, হাতাটা একটু লম্বা করে নিই গাইস। গাইস তো লুকিং গ্লাসটা সেট করে নিয়েছি, এবার ব্যাস মস্ত লুকিং গ্লাসে। অ্যাকচুয়ালি লুকিং গ্লাসটা আমি ব্লকেজ করে দিয়েছিলাম তখন, এটার জন্য প্রবলেম তো হচ্ছিলই, বাট ইগনোর মারছিলাম। ফাইনালি এখন রাতের বেলা বোঝা যাচ্ছে লুকিং গ্লাসের কী প্রয়োজন। নো ইস্যু। তো গাইস এখন এই যে হারাধন আড্ডো মেমোরিয়াল স্কুল, বনগা বাটার মোড়, বনগা বিডিও অফিস পার করে ওই দেখুন আমাদের নিউ টাউনের যে ঘড়ি, তো নিউ টাউনের ঘড়ি এখানেও একটা বানিয়ে ফেলেছে। ওই যে সামনে আই থিঙ্ক দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে ক্লিয়ারিটি আমি বুঝতে পারছি না, বাট দেখা তো যাচ্ছে। আচ্ছা বলছি, ওই আমি এয়ারপোর্টের দিকে যাব, তো এই রুটটা ধরবো কি সোজা গিয়ে? তো গাইজ একবার একটু জিজ্ঞেস করে নিলাম, বিকজ আমি পুরোপুরি চিনি না, তো ভদ্রলোক আমাকে ভুল বোঝালো। এই সোজাই তো যাবো, যেমন এসে তেমন যাবো। তো গাইজ এই সেই ব্রিজ যেটা দিয়ে আমরা এসেছিলাম, তো এটা দিয়েই যাবো। ফালতু বেশি ফর্মা দিচ্ছিল পুলিশটা। চাকদা এখান থেকে গাইজ 31 কিলোমিটার, রানাঘাট 45 কিলোমিটার, আর কৃষ্ণনগর কত কিলোমিটার দেখা গেল না গাইজ। তো ব্যাস এই হচ্ছে গাইজ আমাদের বনগা থানা। এটা দেখ চাঁদপাড়া মন্ডলপাড়াটা কোন দিক দিয়ে যাবো? ওকে গাইজ, অনেকদিন আসি না তো ওই জন্য ঠিক বুঝতে পারছি না। যশোর রোডে একবার উঠে গেলে আমি আর প্রবলেম হবে না, তো যশোর রোডে একবার একটু চলে গেলেই ব্যাস প্রবলেম শেষ। এবার রাস্তায় কী পরিমাণে জ্যাম পাবো সেটা একটু দেখ। হ্যাঁ গাইস, তো এখন বাজে 6:14 আর আমি ব্যাস বনগা ছেড়ে যাচ্ছি। বনগা স্টেশনটা হচ্ছে এদিকে, এদিক দিয়ে সোজা বনগা স্টেশন, প্লাস শ্রীমা কী যেন একটা হল আছে, শ্রীমা না বিশ্বকর্মা, তো ওই হলে আমরা সিনেমা দেখতে যেতাম পূজার সময় বা কোনো অকেশন পারপাস। আর এখান দিয়ে দেখা তো যাবে না গাইস, ওই যে লাইট রেড লাইটটা জ্বলছে, ব্যাস ওখানে স্টেশন। আর ব্যাস এই ব্রিজটা পার করলাম মানে ভাবুন যে বনগা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা না অ্যাকচুয়ালি দাদা এখনও কমপ্লিট হয়নি, তো দাদা যেহেতু কমপ্লিট হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে গাইজ এখানে না কোন একটা বিক্রি হচ্ছিল, তো মোজা বিক্রি হচ্ছে, হ্যান্ড মোজা, তো ভাবলাম নেবো, তার দরকার নেই, থাক পরে সামনে গেলে পেলে। ও কত করে এগুলো? হাফ এগুলো? ওকে ওকে, কত এগুলো? ঠিক আছে, আমার হাতে হবে তো?
হবে? টাকাটা দিইনি। কত বললেন? 45, 40 রাখুন। আমার বউ আসলে তো 40ই রাখতে হতো, 40-এর বেশি আমার বউ দিত না। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, এ ঠান্ডার ভিতরে খুব দরকার এটার। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে, আসি। গেছিলাম এসআর এর জন্য। হ্যাঁ, আসি। তো গাইস, ব্যাস গ্লাভসটা পরলাম, একটু ঠান্ডাটা কম লাগবে এটাতে। সো থ্যাংক ইউ সো মাচ। বেশি ভিডিও করব না, গাড়িটা মন দিয়ে চালাতে হবে, বিকজ ল্যাবে যেতে হবে আমাকে। তো টাটা গাইস। হে গাইস, গুড ইভিনিং। হে গাইস, গুড ইভিনিং। তো এটা হচ্ছে আমাদের বনগাঁর রাস্তা। দিনের বেলা তো দেখেছেন যখন যাচ্ছিলাম কি সুন্দর লাগছিল, মরা মরা গাছগুলো। ধর্মের নামে ভোট লুটছে, গাছপালা সব মেরে দিচ্ছে। তো গাইজ, এখন যাচ্ছি। আমার এসআইআরের যে হিয়ারিং ছিল সেটা হয়ে গেছে। আর হিয়ারিংয়ে গাইজ কি আর বলবো, মানে এত বিরক্তি লাগছিল। আমরা ভোট দিয়ে নেতা মন্ত্রীদের জেতালাম, আর এখন তারাই কি না আমাদের পুরো একদম মানে মাটিতে মিশে দিচ্ছে। তো প্রত্যেক নেতা মন্ত্রী সবার মানে ওই একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তো এরা প্রত্যেকেই সেম। হ্যাঁ গাইস, তো ওই যে লেখা আছে, গেটটা দেখা যাচ্ছে মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়। এটা স্থাপিত 1956। তো ব্যাস এই গেট দিয়ে আমরা ছোটোবেলায় যেতাম। এখানে একটা কি বলে আপনার চাটনি পাঁপড় এইসব বিক্রি করতো, ঘুগনি এখানে। তো ব্যাস তখন পয়সা ছিল না বলে খেতে পারতাম না, খুব গরিব ছিলাম। তো পয়সার অভাবে সেগুলো খেতে তো পারতাম না, কিন্তু না খেয়ে ভালোই করেছি। পয়সা ছিল না, ভালোই হয়েছে। ওইসব আলতু ফালতু জিনিস খেলে এখন আমার অভ্যাসটা এইরকমই থাকতো, আলতু ফালতু জিনিস খাওয়া অভ্যাস। তো গাইজ, এখন আমার হাই স্কুল ছেড়ে এদিকে তো বলেছিলাম এখানে আমি ছবি আঁকা শিখতাম বা হাতে। এ হচ্ছে আমাদের মণ্ডলপাড়া পেট্রোল পাম্প। এখানে পেট্রোল ভরতে আসতাম অন্যের বাইকে। আমি বাইক চালানো শিখেছিলাম, তো একজনের বাইক নিয়েছি, নিয়ে এখান থেকে 100 টাকা তেল ভরেছি। ভরে 100 না 200 টাকা তেল ভরেছিলাম, ভরে আমি বাইক চালানো শিখেছি। আর গাইজ, এটা হচ্ছে মণ্ডলপাড়া এদিকটা। তো ব্যাস এই মণ্ডলপাড়ায় হচ্ছে আমি কি বলে এইদিকে হচ্ছে আমার মামার বাড়ি। তো ব্যাস এখন আর যাবো না, এখন সোজা একদম ব্যাক টু ল্যাব, বিকজ অনেক লেট হয়ে গেছে আজকে। তবে একটা জিনিস শেখার আছে, যে কোথাও যেতে হলে কোনো অফিসিয়াল কোনো কাজ হলে সেটাকে নেগলেক্ট করাটা একদমই উচিত না। অফিসিয়াল কাজ প্রপারলি সেটাকে ভ্যালু দেওয়া উচিত, না হলে পরে পস্তাতে হবে। তো গাইজ, এসেই যখন পড়েছি, কটা ছানার জিলিপি নিয়ে যাবো কিনা সেটাই ভাবছি। তো কী করবো গাইজ বুঝতে পারছি না। তো চলো ছানা জিলিপি নিয়েই যাই, এসছি যখন হয়তো পথ গাইজ। তো ব্যাস ছানার জিলাপি নিয়ে আসি, এসে যখন পড়েছি এত পথ।
আমার ভীষণ ফেভারিট ছানার জিলাপি। তো ব্যাস এখন একটু মণ্ডলপাড়া এসছি আমার নিজের গ্রামে। এখানে একটা ইলেকট্রিকের দোকান ছিল গাইজ। তো আমি কী করতাম, ছোটোবেলা ওই স্কুল প্রাইভেট বন্ধ দিয়ে ইলেকট্রিকের দোকানে গিয়ে বসে আড্ডা মারতাম। আর এটা হচ্ছে আমাদের মণ্ডলপাড়া বাজার, এখান দিয়ে আমি বাজার টাজার করতাম আগে ছোটোবেলায়। এখানে একবার সাইকেল রেখেছিলাম, সাইকেল রাখার পরে অন্য একটা সাইকেল ছিল, তো তার থেকে চাবি খুলে নিয়েছিলাম। আর ব্যাস ছানার জিলাপি নিয়ে আবার ব্যাক টু হোম। ছানার জিলাপি আছে? ছানার জিলাপি 10টা দিন তো। দশটা ছানা জিলাপি। চেনা চেনা লাগছে কিন্তু আমি চিনতে পারছি না। ব্রজবাসী সরকার, চিনতে পারছো? কেমন আছো? আমি তখন থেকে দেখছি, আমি কিন্তু চিনতে পারছি না কী ব্যাপার। তবে মিষ্টি নিতে এসছো? আমি যাচ্ছিলাম, চলে গেছিলাম, তা ভাবলাম একটু ছানার জিলাপি নিয়ে যাই এখান দিয়ে। হ্যাঁ, বিরাটিতে থাকি তো। হ্যাঁ, তারপর ওই এরা সব শিবুটুবু তো সব এখন এখানেই। হ্যাঁ, ভালো থেকো। দুটো প্যাকেট দিলে ভালো করতে। পরে না জানো, অনেক দূর যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আর একটা প্লাস্টিক দিয়ে দাও না, অনেক দূর যাবে তো। কত? 10টা? হ্যাঁ, শেষ হয়ে গেছে তো দাদা, রাত 2টার সময় যাতে কাস্টমার এসে ডাক দেয়, উঠে পড়ো না। ফার্স্ট আপনি বলেন কত হলো? 125 টাকা দেন। আসছি তো গাইস, নেওয়া হয়ে গেছে মিষ্টি। আর ব্যাস মণ্ডলপাড়াতে আসলে ব্যাস এখানকার মিষ্টি নেবো না, সেটা কি করে হয়? কৃষ্ণ। গাইস, এই রাস্তা দিয়ে আগে স্কুলে যেতাম বান্ধবীদের সাথে,
এই যে সামনে যে দোকানটা দেখা যাচ্ছে না, এই দোকান থেকে আমি আর আমার মিসেস একটা টুথব্রাশ কিনেছিলাম। তো সেই টুথব্রাশটা এখনও আমার কাছে আছে, সেটা দিয়ে ইনফ্যাক্ট স্টিল নাও আমি ওটা দিয়েই ব্রাশ করি। তো ব্যাস, এটা হচ্ছে বাজারে। বাজারে আমরা গাইস একটু স্লোলি এখান দিয়ে গেলাম, কি একটা ফোন করছে, এবার একটু চেক করে নি কে ফোন করছে। সুরিয়া ফোন করছে, ভালো ছেলে। পরে ফোন করবো, ওর সাথে কথা বলবো, এখন যাই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায়। গাইজ আই থিঙ্ক কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরাটাকে অফ করছি। থ্যাংক ইউ। হে গাইজ, তো এখন আমার প্রিয় চাঁদপাড়া ছেড়ে যাচ্ছি। এই বাজারে আগে আসতাম, এসে কিছু কিনতে পারতাম না পয়সার অভাবে। এখন পয়সা আছে কিন্তু কেনার ইচ্ছা নেই, মানে জিনিসের নিড নেই। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, যখন তুমি যেটা চাইবে তখন সেটা তুমি পাবে না, যখন চাইবে না তখন সেই জিনিসটা তোমার সামনে ফেলানো থাকবে, বাট তখন সেটা ভ্যালু জিরো। তো আমরা কোনো জিনিসের প্রতি যখন খুব ধরো কোনো কার আমাদের নেওয়ার খুব ইচ্ছা, তো সেটাকে আমাদের চাই, তো এটা কোনো মানে নেই, কারণ কিছুদিন বাদে সেই কারটা ইনভ্যালিড হয়ে যাবে। থ্যাংক ইউ। তো গাইজ গাইঘাটায় ঢুকে গেছি। গাইঘাটায় একটু বাদে একটা শ্মশান পড়বে। শ্মশানটা একটা একটা গঙ্গা তো না, আই থিঙ্ক যমুনা বা কোনো একটা বেশ নাম বলে এই নদীটাকে। তা ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। ইনফ্যাক্ট এখানে একটা সময় সাইকেল আমাদের যখন কারেন্টের বিল ডিউ হতো, তো আমরা ফার্স্টে মণ্ডলপাড়ায় কোনো একটা সাইবার বা কোথাও গিয়ে জমা দিতাম, সেখানে না হলে চাঁদপাড়া অফিসে। এই যে শ্মশান গাইজ, দেখুন এই যে শ্মশান, আর এ হচ্ছে সেই গঙ্গা না যমুনা সেটা। এই যে এদিকে এখন দেখা যাচ্ছে না অন্ধকার বলে, তো ব্যাস যেটুকু দেখা যাচ্ছে দেখুন। তো আমরা যখন ওদিকে কারেন্টের বিল প্রথমে এক জায়গায় সাইবার ক্যাফে জমা নিত, সাইবার ক্যাফ না হলে চাঁদপাড়া অফিসে জমা নিত। চাঁদপাড়া অফিসে জমা নিতে তখন আমাদের গাইঘাটা এখানে একটা অফিস আছে, তো এই অফিসে আসতে হতো আমাদের। তো ব্যাস, টাটা। হে গাইস, তো এখানে কীর্তন হচ্ছে, কীর্তনটা ভীষণ ভালো লাগলো। আর সামনে লাইটটাও করেছে, নাইস, জাস্ট সুন্দর সুন্দর লাইটিংটা করেছে। তো সেই কারণে দেখি না উপরে লাইটিংটা। আর গাইস মাঝে মধ্যে না কি হচ্ছে, ডিজিআই মাইকটা অফ হয়ে যাচ্ছে। তো এটা অবশ্য অনেকটা লেটে আমি কানেক্ট করছি,
কারণ সব পুরো রাস্তার ব্লগ তো করছি না, কিছু কিছু জায়গা আমি ফুটেজ নিচ্ছি, তো সেই কারণে মেবি হতে পারে। টাটা। তো গাইজ, তো হাবড়া ঢুকলাম। হাবড়ার এই রাস্তাটা ভীষণ জ্যাম হয়ে যায়, এই জন্য মাথাটা গরম হয়ে যায়। ভীষণ জ্যাম হয় এই রাস্তাটা হাবড়ার। তো সকালে যখন যাই তখন না এই রাস্তাটা ভিডিও করতে পারিনি, আরও বেশি জ্যাম ছিল, আরও বেশি। আর তার মধ্যে জ্যাম, যাওয়ার তাড়া, রোদ, সব মিলেমিশে আমার একবারও মনে হয়নি যে আমি ভিডিওটা অন করি। তো এখন একটু ভালো লাগছে, যদিও খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। ব্যাগে তো ছানা জিলাপি নিয়েছি, তো ভুলে গেছে ওখান দিয়ে 5-10টা ছানা জিলাপি, 5-10টা না, 2-4টে ছানা জিলাপি খেয়ে আসলে খুব ভালো হতো, তাহলে আর লিস্ট এই খিদেটা আর লাগতো না। হরে কৃষ্ণ। গাড়িওয়ালাটা একটু পাকামো করছে। গাইস, তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, মাথা ঘুরছিল, এখানে একটা ক্যাডবেরি কিনলাম, কিনে খেলাম, ব্যাস এখন একটু বেটার লাগছে। রাস্তায় অ্যাকচুয়ালি খাওয়ার মতন সেরকম ভালো কোনো জায়গা পাচ্ছি না যে কিছু খাবো, বা এর আগে কলা কিনে খেয়েছিলাম। হ্যাঁ গাইস, তো সামনের বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে বারাসাত সোজা। তো আজকে সকালে যখন এই রোডটা দিয়ে যাচ্ছিলাম না, রোডটা নতুন রিপেয়ারিং হয়েছে, তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে রোডটা দেখে। আর গাইস, একা একা যাচ্ছি তো ব্লগিং করতে করতে যাচ্ছি, তো একটু ভালো লাগছে, নাহলে পুরো বোরিং হয়ে যেতাম। অ্যাকচুয়ালি সকালবেলা দাদা মা সব একসাথে যাচ্ছিলাম, তো অতটা বোরিং লাগছিল না, সবাই একসাথে ছিলাম বলে টাইমটা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিলো। বাট এখন যেহেতু একা একা যাচ্ছি একটু বোরিং লাগছে, বাট যেহেতু ব্লগিংটা করছি মাঝে মধ্যে, তো সেক্ষেত্রে একটু ভালো লাগছে, নাহলে ভীষণ বোরিং হয়ে যেতাম পুরো জার্নিটাই। এখন বিরাটি যেতে হবে, বিরাটি গিয়ে ওখানে একটা ইসিজি করার আছে। হে গাইজ, আই লাভ ইউ। তো দত্তপুকুরে চলে এসেছি, আই লাভ দত্তপুকুর। দত্তপুকুরে যখনই বাইকে করে বাড়িতে যাই, তখন দত্তপুকুর আসলে অ্যাটলিস্ট সেই ভরসাটা পাওয়া যায় যে না, চলো নিজের এলাকায় চলে এসেছি। তো সিরিয়াসলি ভীষণ ভালো লাগছে দত্তপুকুর এসে। ব্যাস এখান থেকে আর আধা ঘন্টা 25-30 মিনিট লাগবে যেতে, তো ব্যাস 25-30 মিনিটে পৌঁছে যাবো। এখন বাজে হচ্ছে 8টা 7, ঘড়িতে দেখা যাচ্ছে এখানে 8টা 7 বাজে। তো ব্যাস
আর আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাবো বাড়িতে। তো চলো টাটা, লাভ ইউ গাইস। হ্যাঁ গাইস, তো এটা হচ্ছে বারাসাত ব্রেনওয়ার ইউনিভার্সিটি। তো बस चले एसছি বারাসাত। दिल तो गार्डन गार्डन हो रहा है। हमें कोलकाता छोड़ के जेते इच्छा करे ना, तो क्या करें, हम जाना भी पड़ेगा क्योंकि ये सैर वो भी तो ज़रूरी है। लेकिन कोई बात नहीं, চলে এসেছি বারাসাত, রেল লাইন ক্রস করে ফেলেছি। তো ভীষণ ভালো লাগছে। আর আমার শোল্ডারে, লেফট সাইডে শোল্ডারে ভীষণ পেইন হচ্ছে, কি বলবো, মানে হাতটা একটু আপ ডাউন করলাম খানিকক্ষণ, তবুও পেনটা কমলো না, ভীষণ পেন হচ্ছে। মানে কি বলবো, মনে হচ্ছে না ওখানে একটা টিউমার হয়েছে, এরকম পেন হচ্ছে গাইজ। লেফট হ্যান্ডে হচ্ছে বারাসাত হসপিটাল, এই যে দেখা যাচ্ছে, কত সুন্দর করেছে গাইজ দেখুন। আর এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে কত কিলোমিটার দেখালে জানো, 14 কিলোমিটার। তো গাইজ এসে পড়েছি, ভীষণ ভালো লাগছে এসে। জাস্ট সারা দিন ওখানে এসআইআরের চক্করে নেতা মন্ত্রীরা তো এসি রুমে বসে একদম ব্যাস ঠ্যাঙের উপরে মাথা তুলে দিয়ে রিল্যাক্স করছে। আর আমরা আম জনতা কাজ কামাই করে, এমনি তো দেশে চাকরি নেই, তারপরে যে চাকরি আছে সেটাকে বন্ধ করে যাও, এসআইআর করো, এ করো, তা করো, আর ব্যাস ভোট দিয়ে লোককে যেতাম। আমাদের লাভটা কি হয়? কোনো লাভ নেই, নেট ফর জিরো গাইজ। এই যে DN 44 বনগা থেকে আসছে সামনে। হ্যাঁ গাইজ, তো বারাসাত কলোনি মোড় ক্রস করলাম। বারাসাত কলোনি মোড়ে দুর্গা পুজো না কালী পুজো যেন, বেশ দুর্গা পুজো তো বনগা, কালী পুজো রাইট, কালী পুজোয় হোল নাইট ঠাকুর দেখার মজাই ছিল আলাদা, ভীষণ মজা ছিল, ভীষণ মজা। হোল নাইট আমরা ঠাকুর দেখতাম, আমি, তারপরে ও, সবাই মিলে। এই যে হচ্ছে শেঠপুকুর গাইজ। তো বিশেষ করে আমার ওর ভীষণ পছন্দ এই জায়গাগুলো, আর আমারও ভীষণ পছন্দ এখানে। বিশেষ করে আমরা তো ঠাকুর দেখবো বলে রাস্তা ব্লকেজ করা ছিল। এবার আমার একটা পুরনো বান্ধবীর সাথে পরিচয় হয়ে গেছিলো, তো সে আবার তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল। তো তার বয়ফ্রেন্ড শর্টকাট রাস্তা দিয়ে আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়েছে, তার জন্য ও আবার রাগ করছে যে তোমার কেন দেখুন। তো ব্যাস দাঁড়িয়ে পড়েছে পুরো রাস্তার মাঝখানে, বাইক দাঁড় করিয়ে আন্দোলন করছে ভদ্রলোক। তো কি প্রবলেম আই ডোন্ট নো। তো কি হয়েছে তা তো জানি না। একটা গন্ডগোল তো হয়েছে। কি মেরে দিয়েছে? কি হয়েছে গাইজ ওরাই জানে, বোধহয় বাসটা মেরে দিয়েছে বাইকটাকে। বাইকের পার্টসটাও ওই যে পড়ে আছে ওখানে। গাইজ রাস্তায় মোটো ব্লগিংয়ে বেরালে কিছু না কিছু হবেই হবে। হ্যাঁ গাইজ, তো বারাসাত ডাকবাংলো মোড় পার করছি, আর সামনে দেখুন কত বড় একটা রথ। এই রথকে তখন থেকে পার করতে পারছি না, রথ যেতেও দিচ্ছে না, নিজেও আগে আগে যাচ্ছে না।
ধন্যবাদ ধন্যবাদ, রথটাকে পার করতে পেরেছি গাইস। রথের স্পিড আছে দেখে মনে হচ্ছে এরকম অত বড়, বাট ভীষণ স্পিডে টানছে রথ। বাট ফাইনালি আমি ওকে পিছনে ফেলে রেখে চলে এসেছি। আর গাইস ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, চলে এসেছি মধ্যমগ্রাম। তো ব্যাস রাস্তার অবস্থাটা দেখুন, ব্যাস কলকাতার মজাই আলাদা, মানে মজাই আলাদা বাইক চালিয়ে। তো ব্যাস জাস্ট তো গাইজ রাস্তাটা দেখুন, কলকাতার রাস্তাটা কত সুন্দর লাগছে রাতের বেলা। হে গাইজ, তো কলকাতার রাস্তা দেখুন আমার সাথে, আমার চোখে কলকাতা কেমন লাগছে। তো গাইজ এই যে সিকিউরিটি, আর আমি এখন ব্যাস সুপার ফাস্ট স্পিডে এগিয়ে চলেছি মধ্যমগ্রাম ক্রস করবো গাইজ। এখান থেকে কলকাতা ব্যাস আর একটু সামনেই। তো ওখানে দেখা যাচ্ছে মধ্যমগ্রাম চৌমতা সিগন্যালটা রেড হয়ে আছে, তো সেই কারণে ব্যাস এটুকুই মজা নিন আপনারা আমার সাথে, বেশি তো দেখাতে পারবো না। তো যেটুকু দেখাতে পারলাম, ও গাইজ রেড হয়ে আছে, তবুও আই থিঙ্ক আমি পৌঁছাতে গ্রিন হয়ে যাবে। তো ব্যাস, হ্যাঁ গাইজ, তো মধ্যমগ্রাম চৌমাথা এক্ষুনি গাইজ অ্যাক্সিডেন্ট হতে সরি, ছেলেটা বেঁচে গেল। ভীষণ কুয়াশা গাইজ, কি স্পিডে চালাচ্ছে বাইকগুলো ভাই, আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। না ভাই, বেশি ওভারটেক করবো না, ভয় লাগছে আমার, এত সাহস তো আমার নেই। দেখুন লম্বা জ্যাম লেগে গেছে গাইস, তো শর্টকাটটা নিতেই হবে একটু। এটুকু শর্টকাট না নিলে কি করে এগাবো। হ্যাঁ গাইস, তো ব্যাস মধ্যমগ্রাম পার করে চলে এসেছি। এখান থেকে এয়ারপোর্ট জাস্ট 5 কিলোমিটার। তো আর 5 কিলোমিটার মানে ওই ধরুন আর 10 মিনিট মতন আমার লাগবে। তো 10 মিনিটে পৌঁছে যাবো, আর তারপরে তো মজাই মজা। এই লরিটা সাইডই দিচ্ছে না, যাবো কি যাবো না বলছে না। একবার একটু বলছে না যে যাবো, যা ভাই যা, সাইড কর। तुमसे प्यार मैं क्या करूं। গাইস, তো এখন এয়ারপোর্টের সাইড দিয়ে যাচ্ছি। তো এয়ারপোর্টের এই লাইটিংটা ভীষণ ভালো লাগে, এই লাইটিংটা। তো ব্যাস এই লাইটিংটাকে শো করানোর জন্য এই ক্যামেরাটাকে অন করলাম। তো দেখুন কেমন লাগছে এয়ারপোর্টের পাশ দিয়ে যেতে। আমার এই জায়গাটা বিশেষ করে ভীষণ ভালো লাগে, কারণ আমার যে 10 বছরের যে গার্লফ্রেন্ডটা ছিল, 8-10 বছরের, সেই গার্লফ্রেন্ডকে নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতাম। তো আমার তো ভীষণ ভালো লাগে এই রাস্তায় যাতায়াত করতে। আর লাইটিংটার জন্য তো আরও বেশি ভালো লাগে। লাইটিংটা দেখুন, মানে জাস্ট ভীষণ ভালো লাগে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
তো গাইজ ব্যাস বাঁকড়া ঢুকে পড়েছি। ফাইনালি আমার হোম টাউন চলে এসছে। এই হোম গ্রাউন্ডের থেকে বেরালে গাইজ কোনো কাজই ঠিক থাকে না আজকাল, সব মানে এলোমেলো হয়ে যায় এখান দিয়ে বেরালে। আমি এখানে আছি, এই যে ঢুকলাম, ব্যাস অল সেট, অল মাই কন্ট্রোল, অল মাই কন্ট্রোল, অল আন্ডার মাই কন্ট্রোল, এভরিথিং আন্ডার মাই কন্ট্রোল। তো গাইস, তো এখানে গানটা শুনে একটু নাচতে ইচ্ছা হলো, তো আমি আমার দুটো শোল্ডারকে দুটো ঝাঁকা মারলাম। তো গাইস ব্যাস চলে এসছি। হরে কৃষ্ণ। বনগাই গেছিলাম, এসআইআরে বনগাই গেছিলাম। অল টাইম এখন এটাই ভরসা হয়ে গেছে। একটা প্লাস্টিক দেবে, ছোট্ট ক্যারি। হ্যাঁ, তারপর বনগাই গেছিলাম, আজকে এসআইআর ছিল। হ্যাঁ, হয়ে যাবে। এর ভিতরে হচ্ছে 17 দামের মাইক, আর এটার দাম হচ্ছে 50,000। গোপুরোতে অনেক ঝামেলা, এটাতে ব্লগিং করা খুব ইজি। এই যে মাউন্টটা আছে, জাস্ট এখান থেকে টানবো উঠে যাবে, ঠিক আছে। ইউটিউবে তো এখন আমার ভিডিও তো ভালো চলছে, দারুণ চলছে। এই তুমি কিছু বলো, তোমার কথা খুব ভালো লাগে। হ্যাঁ, অচ্যুত কোথায় যাবে? সাবস্ক্রাইবার 126। আরে সবে 3 মাস হচ্ছে তো। হ্যাঁ, 126। আস্তে আস্তে হবে, তাড়াহুড়ো নেই। আর এখন স্কিপ করা যাবে না, ক্যামেরা ট্যামেরা সব কিনে নিয়েছি। 1000। তো গাইস ব্যাস বাড়িতে চলে এসেছি, বাড়ির সামনের রাস্তায় আছি। ফাইনালি বাড়ি চলে এলাম। এখন বাজে হচ্ছে দেখুন 9টা। তো 9টা বেজে গেল বাড়ি আসতে আসতে। আর এটা হচ্ছে আমার বোর্ড, এই যে। আর ব্যাস এক্ষুনি আমার বেরোতে হবে, তো গাড়িটাকে ঘুরিয়ে রাখি, তার কারণ এক্ষুনি একটা ইসিজি করতে যেতে হবে। তো গাইস ব্যাস বাড়িতে চলে এসেছি। প্রথমে ব্যাগটাকে খালি করতে হবে। মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিটা এত ভার গাইস কি বলবো, দেখুন কি অবস্থা আছে জানি না। এদিকে হচ্ছে মোবাইলের চার্জার, তো এখন বেশ ও চাবিটা পড়লো, আমি দেখলে কি পড়লো, একটা আওয়াজ হচ্ছে বাট বুঝতে পারিনি। তো ব্যাস ইসিজির ব্যাগটা নেবো, আবার বেরিয়ে যাবো এক্ষুনি। ওম কৃষ্ণায় বাসুদেবায়। ইসিজির ব্যাগটা আমার এখানে রাখা আছে, ব্যাগটা নেবো,
ঠাকুর বাবারে, ঠান্ডার ভিতরে হরে কৃষ্ণ। হ্যাঁ গাইস, সোয়েটারটা পরে নিয়েছি বিকজ ঠান্ডা লাগছিল। এই যে বাড়িতে এসেই হরে কৃষ্ণ। তো ব্যাস সোয়েটারটা পরে নিয়েছি। আর একটু কেমন যেন ভয় ভয় লাগলো, বাট ঠিক আছে, মিষ্টিটা থাক। খাওয়া দাওয়া তো করতে পারলাম না, ভাবলাম খাবো কিন্তু টাইম হয়ে গেছে গাইস, টাইম শর্ট, সেখানে আর খেতে পাচ্ছি না। আর আজকে গাইজ এই যে জুতো পরার জন্য যে পিছনে একটা হুক ছিল না, যে জুতোটা সহজে পরার জন্য, সেটা আজকে এসআর ফর্মের ওখানে গিয়ে হারিয়ে ফেলে এসেছি। তো কী আর বলবো, এখন থেকে আবার এই যে হাত দিয়ে জুতো পরতে হবে। ওটা ছিল আমার খুব হেল্প হতো জুতো পরতে, অনেক সহজে জুতোটা পরা যেত, দেখেছেন। এখন ওটা নেই, এখন গুতি গুতি জুতো ঢুকাতে হবে। বাই। গাইস, তো বেরিয়ে পড়েছি বাড়িতে এসে। এবার 9:10 বাজে, এসএসজি করতে যেতে হবে, একটা বাচ্চার নেবুলাইজেশন করতে হবে। তো গাইস, খাওয়ারও সময় পেলাম না, সারাদিন না খেয়ে গেল। আর ব্যাস 9:10 বাজে, এখনো পর্যন্ত আমার খাওয়ার সময় হচ্ছে না। কি আর বলবো, সারাদিন শুধু কাজ আর কাজ। সরকারের এসআইআর, এখন 10 মিনিটে বাড়িতে খাবার ডেলিভারি হয়ে যায়, 10 মিনিটে বাড়িতে গ্রোসারি যে কোনো জিনিস ডেলিভারি হয়। অথচ সরকার তার রেশন ঘরে পাঠাতে পারছে না, সরকার তার যে সার্ভিসগুলো সেগুলোকে হোম বাড়িতে পাঠাতে পারছে না। পার্সেল পে 8401, এই ল্যাবে যাবে, ব্লাড স্যাম্পল আছে, ব্লাড স্যাম্পল। হ্যাঁ, 8401, পুরো ল্যাবের রিসেপশনে এটাকে ড্রপ করবেন। জেনিথ না, হেলথ গ্রো, ওখানে দেখাচ্ছে না, জেনিথ নার্সিংহোম। জেনিথ নার্সিংহোম ঠিক ক্রস করেই বিটি রোডে উঠবেন না, বিটি রোড এন্ড হচ্ছে, মানে বিটি রোড শুরু হচ্ছে, আমাদের মধুসূদন রোড এন্ড হচ্ছে, ডান দিকে হচ্ছে হেলথ গ্রো প্যাথ ল্যাব। ওই যে ট্রাফিক পুলিশ আছে, ওনাকে জিজ্ঞেস করলেও বলে দেবে হেলথ গ্রো প্যাথ ল্যাব। ঠিক আছে, আপনি বাইরে দিয়ে মোটামুটি দেখতে পারেন, ওই যে মদের দোকান আছে, হ্যাঁ রাইট, গ্যাসের অফিস আছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলে যাবেন, 10টার মধ্যে গেলে খুব ভালো হয়। 10টার মধ্যে? 10টার মধ্যে আপনার টেস্টও মনে হয় শুরু হয়ে যাবে যদি ল্যাব খোলা থাকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যদি অনেক সময় আছে, রাস্তা ফাঁকা হলে আরামসে চলে যাবেন। পেমেন্ট হবে এটা? ওখানে গিয়ে তো অনলাইন করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ড্রপ করে আমাকে ফোন করুন। ড্রপিং এর নাম্বার ঠিক দেওয়া আছে? একটা কি নাম বলবেন? হেলথ গ্রো। হ্যালো দাদা, আপনি আসেননি? আপনাদের নিচেই দাঁড়িয়ে আছি, আর আমার একটা পার্সেল এলো, ওই জন্য, মানে দিলাম ওই জন্য। ঠিক আছে, আসুন আসুন। আপনাদের গেটের নিচেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি নেই বাড়িতে। ওকে ওকে ওকে, ফোন করছে, আপনি বলবেন তখন আসবেন। হ্যাঁ, ওই আমার একটা পার্সেল পাঠালাম, ওই কারণে একটু ওয়েট করলাম ওর জন্য। ঠিক আছে। ঠিক আছে।
হ্যাঁ গাইস, তো এখন বাজে হচ্ছে 11টা। আর এসছি সিদ্ধেশ্বরী কালী মন্দির দিয়ে। এখানে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকবে কেন? হরে কৃষ্ণ মানে বসেই আছি আসলে। সেইটা তো বলছি, দাঁড়িয়ে থাকবে কেন? এক্স্যাক্টলি বসে আছি, আসুন। এই তো আমি খেয়েই ক্যাজরা ফেলে দিয়ে চাবি দিয়ে ঘর ঢুকেছি। কালকে দিতে পারো। হ্যাঁ কালকে দিতে পারো। এই আসলাম যেহেতু একবার দিয়ে যাই। আজকে এসআইআরে গিয়ে সারা দিন পুরো টাইম হয়েছে, সারাটা দিন কিছুই হয়নি, কিন্তু কিছুই হয়নি, কাজের কাজ কিছু হয়নি। মানে হয়ে গেছে কিন্তু আলটিমেটলি যে এই হিয়ারিং মানে যে বিরাট কিছুই না, বোগাস। আমার ডকুমেন্টস জিজ্ঞেস হচ্ছে এটা তোমার, আমি বললাম, হ্যাঁ আমার, হয়ে গেল। না, আমারও ডেকেছে 30 তারিখে। আমার কি, আমরা 6টা সন্তান, হ্যাঁ আমি ছোট, হ্যাঁ আমার সাথে বাপের হচ্ছে বয়সের সাথে মিল হয়েছে নি, আমাদের কোনো সন্তান হচ্ছে অ্যাপ্লাই করেনি, হ্যাঁ সব তারা তো বিদেশে, হ্যাঁ তো তা সেই না করে নিয়েছে সব কিছু। তবে তাহলে আমার বাপের হচ্ছে বয়স আর আমার বয়সের সাথে তারা ম্যাচিং করেছে নাকি 52 বছর বয়সে আমি হয়েছি। হুম আমার বাপের 52 বছর, হ্যাঁ। তখন আমি জন্ম হয়েছি। আচ্ছা তো আমার যে আরও 7টা ছেলে আছে আমরা, হ্যাঁ তা সেটা ক্যালকুলেশন আরও পিছাবে। হুম সিম্পল, দেশের লোক তো প্রচার দিচ্ছে, হ্যাঁ বলছে ভাই তোর যা ডকুমেন্টস আছে, হ্যাঁ এরপরে যদি ভারত সরকার যদি বলে হুম যে তুই দেশের নাগরিক নয়, তোর দাদুর আছে, তার দাদুর দলিল আছে তোর কাছে, মানে আমার বাপের দলিল আছে, হুম। তার বয়সটা কত যেন 41 না? কি? 41 না কি বয়স? না, 84 যে জন্ম, 86-তে। আরে কালকে লিখবে, রাত হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, দিয়ে দাও, কালকে যাবো। এক সেকেন্ড, ঝুমাবো। হ্যাঁ 41। আমাদের আর কি ডকুমেন্টস লাগবে বলো? পাসপোর্ট আছে, বাপের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, কাকার কিন্তু আছে, মানুষকে কাকির আছে, মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিচ্ছু না। আমাদের সব আছে। আমার দাদু যে বাপকে সম্পত্তি দিয়েছে সেটা আছে, আর আবার দাদু যে মানে তার বাপ যে দিয়েছে সেটা আমার কাছে রয়েছে, আমার নিজের কাছে আছে, বললাম। বাবুলাল, সুরেন, হ্যাঁ কৃষ্ণপদ, আমরা মানে 4 পুরুষ আমার কাছে আছে এই মুহূর্তে, আচ্ছা মানে দলিল আছে, সে আগে লেখা দলিল। হুম বাস, এবার কি চাইছে 4 পুরুষের সন্তান আমার, বাস আমাদের দলিল আছে, আমরা এখনো পর্যন্ত 4 পুরুষে কেউ সম্পত্তি বিক্রি করেনি, আচ্ছা বাস এলা হয়ে গেল। আর কি চাই বলো? এবার আমার নিজস্ব পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে, আর কি চাই বলো? যদি কিছু চাই তাহলে বলো। মহারাষ্ট্রে ছিলাম, তার ভোটার কার্ড আছে, মহারাষ্ট্র ভোটার আধার কার্ডের অ্যাড্রেস আছে, চেঞ্জ করেছি, এখন কলকাতায় আছি। এবার যেটা আরে কি হয়েছে শুনো, আমার জ্যাঠা, তবে আমাদের জন্ম সার্টিফিকেট পাবেনি, কারণ তখনকার তো সেই দায় মাস থাকবে না, হ্যাঁ বাকি স্কুল সার্টিফিকেট চাইবে সেটাও পাবে। হুম
হ্যাঁ মানে উচ্চ মাধ্যমিক দিইনি, মানে মাধ্যমিক দিইনি, হুম পাবে না, অমনি স্কুল সার্টিফিকেট পাবে, আর কি চাইবে? সেটাই। চার পুরুষে যদি কেউ পেপার দিতে পারে, আমার দাদুর আছে, তার দাদুর আছে, সুরেন্দ্রের বাবুলালের আছে আমাদের কাছে, বাবুলাল, সুরেন্দ্র, কৃষ্ণপদ, আমরা, আমাদের দলিল আছে, আমাদের পরম্পরা, মানে কেউ বিক্রি করিনি, সব মানে এরকম হয়ে হয়ে এসছে আর কি। আচ্ছা ব্যাস, আচ্ছা। আর কি চাই? এবার আমার যদি কেউ চাই, তা আমার কি চাই বল? আপনার এক একটা নাকি মেসেজের? ওদের সব হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। আমার মেয়ের হয়ে গেছে, মেয়ে তো দাদুর সাথে লিঙ্ক করে দিচ্ছি, আর বউয়ের তো তার বাপের সাথে লিঙ্ক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এবার আমারটা বলছে তোমার বয়সটা বাপের সাথে ম্যাচিং হচ্ছে না, মানে তো কী করে হবে? আমরা ছটা সন্তান, আমি ছোট, তো বাপ 40 বছর বিয়ে করেছে, তাহলে হয়ে গেল না? হতেই তো পারে না, আর কি আছে? না আর কিছু নেই। হ্যাঁ, তখন কি খাতা কলম ছিল? গরু আমাদের দুধ দুয়ে দিত, সেই তাল পাতা ছিল না, হুম। তাল পাতাতে লিখে দিয়ে যেত, এখনও আমাদের কাছে আছে, কাকের কাছে, তোমরা দেখো না এখনো তাল পাতাতে লিখতো। না দেখিনি। হ্যাঁ, গরু যে দুধ নিয়ে যেত গয়লা, হুম তাল পাতা ছিল, তাল পাতা, হুম তাতে এরকম যোগ আর বিয়োগ হুম। করে লিখতো, তাল পাতা। আচ্ছা। আমার কাকার কাছে আছে এখন, কাকা বেঁচে আছে, বলছে শালার দিকে এলি মেয়েদের তেড়ে দিব, শালা শালা আমরা কিছুই লিইনি, আমরা তো কিছুই লিইনি, ভোট দেবো নি, কি হয়েছে? সেটাই। আমার কাকা বেঁচে আছে, কাকি বেঁচে আছে, আমার নিজে রক্তে, তাহলে আমাদের কিসের এত ডাক? এবার বলেছে ডাকবে, আমি যাবো, সব ডকুমেন্টস নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আর যদি বলে অঞ্চল থেকে বের করতে পারো 6 জন সন্তান, সেটা বের করবো, কোনো অসুবিধা নেই। ওগুলা কিছু হ্যারাসমেন্ট, আবার কিছু এরকমও আছে, মানে একটা লোকের নামে অনেকে ভাঙি খেয়েছে, সেটা কলকাতার বুকে 100% হয়ে আছে, কিন্তু আমাদের দেশের ঘরে তো কোনো সমানই নেই। চাষি করেছে এখনো, একদম। হ্যাঁ আমরা তো চাষি করি, আমরা তো বললাম যে আমাদের বাবুলাল, সুরেন্দ্র, আমার বাপ, আমি, মানে আমরা 4 পুরুষ হয়ে আছি এখন এই মুহূর্তে, হুম। তো তাহলে আর পরে কি সবুজ চাই? আর আমরা বাপের 2002 নাম আছে, জল জল করছে, কাকারও নাম আছে, কাকিরও নাম আছে, খালি আমার কি একদম 2002 আমার 18 বছর বলছে, কিন্তু সেই সময় দেশে ঘরে লোক তুলেনি যে কোনো কারণে, হুম। বাস এইটি হচ্ছে ভুল। ওটা যদি তুলে দিত হুম। তাহলে যেমন মিটে যেত। বাপ মরে গেছে, তার সার্টিফিকেট পর্যন্ত মহারাষ্ট্র থেকে মাগিয়েছি, আরে বাপরে। এবার কি চাই তোদের বল। তাই ডেকেছে কবে বললেন? 30 তারিখ 30 তারিখ। যান, মাথা ঠান্ডা করে যেন। আমি তো সব নিয়ে যাবো, পাসপোর্ট সব আগের দিন চলে যাবেন? না, আমার তো নমিস, আমার বেরিয়ে যাবো হুম। ওদের টাইমের, আমি আগে চলে যাব, কোনো অসুবিধা না আমার। আজকে আমাদের বাবা সারাটা দিন নষ্ট। হ্যাঁ, আমি তো জানি সারাদিন নষ্ট হবে, আমি তো গাড়ি নিয়ে যাবো, মোটর সাইকেল নিয়ে যাবো, এবার রাত্রি যদি 7টা বাজো 8টা বাজো, আমি টুক করে ঘর চলে আসবো, মানে কলকাতায় চলে আসবো, হুম। তখন কোনো অসুবিধা নেই, আমি সেই সব প্ল্যান করেই যাচ্ছি। তাই আমি বললাম যে অঞ্চল তবে গাড়ি না নিয়ে এমনি প্রাইভেট যেতে যাওয়াই ভালো, প্রচুর কষ্ট হয়ে যাবে। আমি গাড়িতে ছাড়া আমার আবার পোষায়, আচ্ছা। আমার গাড়িতে ভালো, আমি কার কি কখন আসবে, বাস আসবে, কি আসবে, আর আমাদের ওই বাস রোড থেকে অনেকটা লাস্ট বাস তোমার 5টার সময় সন্ধ্যেবেলা হুম। কলকাতা আসবে। এবার যদি 5টার সময়, 5টা যেখান থেকে ছাড়ে সেখান থেকে আমার ঘর যত হলো ওদিক সেদিক করে হলো 40 মিনিট, আরে যদি না কোনো বাপরে। কিছু পাই তাহলে ফেসে যাবো। হুম। ঘর আছে, থাকার কোনো অভাব নেই, কিন্তু সেই হ্যারাসমেন্ট হবো না, একদম। ওই জন্যে সব যা কিছু ডকুমেন্টস মাগবে, যদি মহারাষ্ট্রেরও চাই এই মুহূর্তে তোমাকেও আমি দেখিয়ে দেবো, মহারাষ্ট্রে আমার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আধার কার্ডটা চেঞ্জ করেছি, ভোটার কার্ডটা চেঞ্জ করিনি, করিনি কেন, মানে কেটে গেছে, হুম। যখন ছিলাম তখন রেশন কার্ড সব আছে আমাদের কাছে, তখন 2 জায়গায় সবাই দিত, এখন সব ধরা পড়ে যাওয়ার পরে সব ক্যান্সেল করে দিয়েছি। আমার দাদার যেমন মহারাষ্ট্রে সব কিছু আছে।
সে কি এখানে করবে না। না। তো তাহলে ভাবছি যে একটা সন্তান, তাহলে এর বাপের বয়স যদি এত হয়, এর যদি এত হয়, তাহলে তো বয়সটার মানে একটু ডিস্টার্ব হচ্ছে। হুম তো ডিস্টার্ব তো অটোমেটিক হবে। তো আমার পিছনের যারা 6 জন আছে, 5 জন, তো তাদের বয়সটা তো ক্যালকুলেশন করলে তখন বাপের বয়সটা ঠিক এসে যাচ্ছে। হুম ওই জন্য বলছি যে আমাদের 3 পুরুষের ব্যাপার আছে, আমাদের তো টেনশন নেই ভাই। হ্যাঁ, আমাদের সব কিছু রয়েছে, করা আছে, অত টেনশন নেই। তবে হ্যাঁ, একটা টেনশন কি না, একটা দিন বরবাদ হবে, হ্যাঁ এটাই এটা শিওর, একটা দিন বরবাদ হবে। ভীষণ বাজেভাবে বরবাদ হবে। ব্যাংকের পাস বই থেকে কি চাই সব বলতে হবে। 84 জন্ম, 84 থেকে তার কেউ কিছু করবেনি, আমার নামে আর বাপ কিছু করেনি। হুম। তারপর থেকে আচ্ছা, তা আপনার এই যে বয়সটা প্রবলেম হলো, একবার কি হিয়ারিং হয়ে গেছে আপনার? না না, আচ্ছা আচ্ছা, ওই 30 তারিখে ডেকেছে। তাহলে আচ্ছা ওই বিএলও বলেছে আপনাকে? হুম। হুম ওদের একটা সন্দেহ হয়েছে। হুম আর আমাদের যে মানে বিয়ে হলো, আমার নিজেরই আত্মীয়, আচ্ছা আচ্ছা সে বলছে ওনা মাথা খারাপ করে দিচ্ছে। বলছে তাকে বলছি আরে 7 ভাই 6 ভাই তোমাকে অঞ্চল থেকে দিয়ে দিচ্ছি, হুম বলছে না তবু ক্যান্ডিডেটকে চাই। বলছে তারা কলকাতায় থাকে, এখন এখানে আসবে নি। হুম বলছে না, নোটিশ যখন এসে গেছে লিস্টে, হুম। একবার অন্তত ডাকো, একবার ডাকো, তার কাছে যা ডকুমেন্টস আছে। বলছে কি কি চাই, বলছে যা কিছু আছে সবই লিস্ট, সব নিয়ে যাবো, যাও। আমি ঠিক আছে যাও। সে যেন মানে কোনোভাবে বলতে না পারে এটা নেই বলে, হুম যা চাইবে সবই পাবে। ছোটোবেলায় মহারাষ্ট্রে ছিলাম, তারা আছে, তার পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়েছি, পশ্চিমবঙ্গে আছে। বাপ সম্পত্তি দিচ্ছে আমাকে, সেটা আছে। তার বাপ দিয়েছে, সেটা আছে। তার বাপ যেটা দিয়েছে সেটা আছে। এবার লাভ আর কি চাই বল, ঘর বাড়ি আছে। আমি যে ইনকাম করি তার ট্যাক্স ভরি। লাভ। এবার আর কি চাইবো? এইবারে ওনার সার্টিফিকেট দিয়ে দেখ, আপনি চেক করবেন। তাহলে আমার যা চাই এবার বলুন, কি কি চাই আমি দিয়ে দিচ্ছি। হুম এরপরে কিছু যদি থাকে সেটা বলুন, আমি এনে দিচ্ছি। অঞ্চলে যে প্রধান, তাকে কি আনতে হবে, সেও এসে উপস্থিত দিল। রেশন কার্ড আছে ছোটোবেলায়, এখনও রেশন ধরি, আজ তার নেই। রেশন ধরি এখন, স্বাস্থ্যসাথী কার্ড আছে, আর কি চাই? তবে আজকে আমাদের ডকুমেন্টসের ক্ষেত্রে অনেকে রেশন কার্ড নিচ্ছে, অনেকে রেশন কার্ড ফেরত দিয়ে দিচ্ছে, অনেকে এটা নিচ্ছে ওটা নিচ্ছে, মানে সব সেম নিচ্ছে না। সেম নিচ্ছে না, কিন্তু ওই যে বলছে না যে নিয়ে যেতে হবে, আরে নিয়ে তো যাব, কিন্তু তারা তো বলবে যে এগুলো লাগবে, হুম কিন্তু কিছু লেখা আছে যে 2002 তার বাপের নাম হওয়া চাই। হুম নাম তো আমার বাপের আছে, এখনো তো লিস্টে এক্ষুনি বের করছি মোবাইলে, তখনও আছে, এখনো আছে, তার বাপের লিস্টে এখনো আছে। তাহলে এখানে মানে কিছুটা হয়েছে, অনেক হয়েছে, সেগুলো একটা ধরপাকড় হয়েছে। কিছু হুম বাদ বাদ যাচ্ছে, প্রচুর বাদ যাচ্ছে। তবে এখানে বেশি হবে, হুম প্রচুর ভরে আছে পুরো। হ্যাঁ এখানে বেশি হবে। আমাদের দেশে বলে কেউ দাদা একটা লোক বাদ যাবে, কেন আমাদের তো 4 পুরুষ ওখানে রয়েছে, হুম আমাদের বাদে যার কোনো কথাই নেই। আর আমাদের এখানে ভোটও নয় যে কেটে যাবে, আমাদের তো সব সেখানে, মানে কোনো মুহূর্তে এখানে আছে। সেটাই। একটা বিএলও অফিসার সেও বলছে না, এ তো এখানে একটা পরম্পরা, 4 পুরুষ এখানে আছে। আমার বাপ আছে, এখনো তার বাপ আছে, বিএলওরও বাপ আছে, বলছে আমার বাপ থেকে স্যার দাদুকে। তাহলে ওই জন্য বলছি যে আমাদের অসুবিধা কিছু নেই, কেন ডেকেছে ওই কারণটার জন্য, নাহলে সব আর কোনো মানে আর কোনো উদ্দেশ্যটা লেখা নেই। বয়সটা ম্যাচ হচ্ছে, ওদের সন্দেহ হচ্ছে বয়সটার জন্য। এবার আমাদের 6 জন সন্ধান শিখিয়ে কোথায় চলে গেছে, কেউ কোথায় ভোটে কি করছে, ওই লিস্ট আর নেই আমাদের, এই ওখানের মধ্যে নেই। তখনই ওই বয়সটা এতেই ধরা পড়ছে যে এর বাবার যদি এত বয়স হয়, এর যদি তাহলে এত বছর করে দিয়েছে। তবে এতটা ওরা যাওয়ার পরে জাস্ট আপনাকে প্রেজেন্ট হতে বলেছে, হ্যাঁ ওই বলছে তুই ওটাই, খালি মুখটা আর কিছু দেখি। করবে না। এত হিসেব কিছু হবে না, হ্যাঁ? এত হিসেব করবে না ওরা। না না আমার না করুন না, আমি তো বলছি আমি সব নিয়ে যাবো। একজনকে জাস্ট ওই 2-3 মিনিট করেই
জিজ্ঞেস করছে যে হ্যাঁ তোমার এটা, হ্যাঁ আমার এটা, এই ডকুমেন্টস আছে স্যার, আচ্ছা ঠিক আছে। এটা এটা ডকুমেন্টস তো দেখছে ঠিকই, আর বিশেষ করে ব্যক্তিগুলো যে জীবিত এইটা ছবি তুলে নিচ্ছে, তো মেন হচ্ছে এটাই যে ব্যক্তি এই সেই ব্যক্তি কিনা। ওই জন্য আমাকে বলছে যে তুই একবার এসবি, এসে ওই যে মানে জীবিত মৃত এটার একটা ফান্দা আছে, হ্যাঁ, ভালো ফান্দা আছে। কারণ অনেক মৃত ভোটার সব আমার বাপ মরে গেছে, আর পরের বছর ভোট ছিল, মানে লিস্টের নাম ছিল, কে হ্যাঁ, দিচ্ছে জানি না। তো হাজার 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 এই কেস। হ্যাঁ, আমার নিজের জ্ঞানে। হুম তারপরে আমরা লাস্টে জমাকল অঞ্চলে যেমন মারা গেছে, হুম তাও দেখছি লিস্টে নাম আছে, মৃত বলে লেখা নেই বা কার্ড বলে লেখা নেই। এখন দেখছি এই যে তুললো, এখন কার্ড আছে, আচ্ছা, এখন কার্ড আছে। এর আগের ভোটে কার্ড ছিল, কিন্তু তখন মারা গেছে, এখন কার্ড আছে, এখন দেখছি নেই, মৃত লেখা আছে কিন্তু নাম আছে। আর 2002 আমার বাপ একটু চালাক হলেই আমার নামটা উঠে যেত, কিন্তু মানে ওইটা নাম যেমন উঠেনি, হুম মহারাষ্ট্র খাতে নাম উঠে আছে। আচ্ছা, 1 বছর মানে এই করে নাম তুলে নিয়েছে, মহারাষ্ট্রের রেশন কার্ড নাম সব তুলে নিয়েছে, ভোটার কার্ড সব করে নিয়েছে, এখন আছে রেশন কার্ড, ওখানে আমি কেটে গেছে, হুম আমার ভোটার কার্ডটা কেটে গেছে, এখানে করে নিয়েছি বলে নিজেরা করেছে, এখানে কাটিনি, অটোমেটিক কেটে যাবে। আমার দাদার এখানে কেটে গেছে, ওখানে উঠে গেছে, না সে আসবে না, সেখানে ভোট দিবে না, সেখানেই দিবে। আমি ভোট দিতে এসেছি বোম্বে থেকে, বাপরে, আমাদের লিস্ট সব আছে এখনো। ওই যে ভোট দিচ্ছি যদি বলে হুম তো ঠিক আছে, আমার বয়স 18, তো 18 থেকে এখন হচ্ছে 42, কোথায় বলছি, হুম যতগুলা ভোট হয়েছে, যতগুলা হয়েছে হুম অঞ্চল, বিধানসভা, লোকসভা, সবগুলা লিস্টে দেখুন তোমার নাম আছে কিনা, যে দিয়েছি কিনা, কাকে দিয়েছি দেখাতে হবে, লিস্টে তো নাম থাকবে, সেটাও প্রমাণ হয়ে যাবে। 4 জায়গায় করে ভোট দিতে এসেছি দেশে, বোম্বে থেকে, এরকম নেশা ছিল। বাপরে বাপ, পার্টির জোর ছিল সেটা বলতো, পয়সার ব্যাপারে অন্য ব্যাপার ছিল। হুম 4 জায়গায় করে নিয়ে চলে এসেছি 5 জন মিলে। তবে অত কিছু এখন হবে না, জাস্ট আপনার প্রেজেন্টটা ম্যাটার করছে, হ্যাঁ, এটাই। যে কারণ আজকে আমরা যে গেছিলাম প্রচুর লোক ছিল, প্রচুর লোক। ভাবুন সেই দুপুরবেলা আমরা প্রেজেন্ট হয়েছি, সন্ধ্যা হয়ে গেছে আমাদের লাইনে আসতে, কিন্তু কেউ কিন্তু বাদ পড়েনি, তাই না? সবাই হয়ে গেছে। মেন কথা ওই প্রত্যেকের ছবি তুলছে লাস্টে একটা করে, আচ্ছা, এটা যে জীবিত সেটার একটা কাউন্টিং হচ্ছে। আর কিছু তো ফলস বেরাচ্ছে, ডকুমেন্টস ফলস, সেটা একটা অন্য বিষয়, কিন্তু ওটা খুব হিউজ না। মেন উদ্দেশ্য হচ্ছে জীবিত কিনা মানুষটা। জীবিত প্লাস কি বলতো, একটা লোকের বাবার 4টা সন্তান দিয়েছে, সে 4টা সন্তান হুম ওই মুহূর্তে উপস্থিত কিনা, হুম যাই ডকুমেন্টস সেটা দেখছে, কিন্তু উপস্থিত কিনা, যদি অ্যাবসেন্ট থাকে ওখানে উড়ে যাবে। হ্যাঁ, অনেকে বলছে না একটা বাবা 4টা জন সাজিয়েছে, এবার 4 জন উপস্থিত কিনা, তার ডকুমেন্টস তার সাথে মিলছে কিনা। আমি তো আমরা এখনো হাসি মনে মনে যে শালা আমাদের সাথে আমাদের লিস্টে নাম এসে গেল, যে বয় আমাদের লিখেছে বয়সে। আচ্ছা 11:30 বাজে। হ্যাঁ, আরে আমি তো তখনই বললাম যে কালকে দিও আমাদের। আরে কৃষ্ণ, আরে আজকে খাওয়া দাওয়া সে শুধু কলা খেয়ে আছি জানেন। হ্যাঁ, ওখানে পেয়ারা নেই বনগাঁ? ও আমাদের বিএলও অফিসের পাশে ওই মানে ওরকম দোকান নেই, আর একটু দূরে গেলে হয়তো পেতামই, যাইনি। না, ওখানে তো আছে আছে সবই, ফল তো পাবে সব জায়গায়, কিছু না বলে ফলটা পাবে। তো ওই কলা খেয়েই দিন চলছে আজকে। লাস্টে একটা ক্যাডবেরি খেলাম, ভাবছি এটা সুগার বোধহয় ডাউন হয়ে গেছে, একটা ক্যাডবেরি খাই। অন্য কিছু খেয়ে নিতে পারতে তো বিকেলবেলা। তার মধ্যে আবার এখানে এসে কাজ করার ছিল সন্ধ্যার থেকে, 5টার থেকে আবার বুকিং, 5টার কাজ 9টা 9:30 কমপ্লিট করলাম। মানে আজকে পুরো সারাদিন না জিলিপির মতন ব্রেন ঘুরেছে, জিলিপির মতন।
খাওয়া হয়ে গেছে না হবে? না এখনো কাজ এসএসজি করতে গেছিলাম শরৎকরণী, না এখন এখন বাড়ি তো? এখন বাড়ি লাস্ট আপনি। হরে কৃষ্ণ। গাইস, তো বণিক মোড়ে বিবেকানন্দের স্ট্যাচুটা দেখুন কেমন লাগছে, আমার ভীষণ ভালো লাগলো। যেহেতু আমি ক্যামেরাটাকে আবার অন করলাম, আর এখন ব্যাস বিরাটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।